টিকিট, ভিসা, করোনা পরীক্ষার পরও কাটছে না সৌদি প্রবাসীদের শঙ্কা। দেশে করোনায় আরো ৩৬ জনের মৃত্যু, বিশ্বে ২০ লাখের বেশি মৃত্যুর আশঙ্কা। সিলেট এমসি কলেজে গৃহবধূর গণধর্ষণ, আর আসামি ৬ ছাত্রলীগ কর্মী। ভাঙল গণফোরাম, রেজা কিবরিয়া সহ ৪ নেতাকে বহিষ্কার। চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণহীন। দেখছেন এটিএন নিউজ। সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারে সঙ্গে আছি আমি উর্মি আহসান। শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে পুরো সংবাদ। যে কোনো মূল্যে ফিরতে হবে সৌদি আরব, মরিয়া সৌদি প্রবাসীরা। শঙ্কা আর উৎকণ্ঠা নিয়েই ফিরতি টিকিটের লাইনে। তাদের মধ্যে আশা নিরাশার দোলাচল, মাঝে মাঝে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলাও। টিকিট সংগ্রহের তৃতীয় দিনের খবর জানাচ্ছেন সাজেদা সুইটি। ছবিটা নিঃসন্দেহে বিশৃঙ্খলারই, কিন্তু এই মানুষগুলোকে কি বিশৃঙ্খলাকারী বলা যায়? নগরের কোনো ত্রাস তারা নয়, কারো কিছু কেড়ে নিতেও আসেননি। দীর্ঘদিনের কর্মস্থল সৌদি আরবের নানা প্রান্ত থেকে দেশে ফেরা রেমিটেন্স যোদ্ধা তারা। স্বজনদের টানে দেশে ফিরে হয়ে পড়েছেন করোনা মহামারীর ভুক্তভোগী। মতিঝিলের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনে অবস্থান নেওয়া মানুষগুলো এসেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে, দূর সুদূর থেকে। কদিন ধরে নাওয়া খাওয়ারও ঠিক নেই, খালি হাতে ফিরবেন না বলে পণ করেছেন। জানাচ্ছেন কটা মাসে পকেট তাদের খালি, জীবন জীবিকার স্বার্থেই ফিরতে হবে কাজে। কিন্তু টিকিট দেওয়া শুরু হলেও সমস্যা তাদের কাটেনি। এয়ারলাইন্সের টিকিটগুলো ঠিক আছে বাইরে এজেন্সিতে বিক্রি হচ্ছে, এগুলো নিউজ আমাদের কাছে আছে। 24 দিনের মেয়াদ বাড়াইছে, আমরা অনেকই চেক করছি, এখন পর্যন্ত কারো মেয়াদ বাড়ে নাই। কেউ কেউ সুস্পষ্ট তথ্যটুকুর জন্য দাঁড়িয়ে অনিশ্চয়তা কাটিয়ে আপাতত একটু স্বস্তি চান। মদিনা না দাম্মামও না, তো দাম্মামের যাত্রীরা কি আশ্বাস নিতে পারে যে আমাদের ফ্লাইট নিশ্চিত হইতেছে বা হইতেছে না? আমরা তো আশঙ্কার মধ্যে রয়েছি। বিভিন্ন লোক আসছে, কুয়েত এয়ারলাইন্স, দুবাই এয়ারলাইন্স আর আরবি এয়ারলাইন্স, তাদেরকে নিয়ে সরকার কোনো কথা বলতেছে না। আমার রিটার্ন টিকিট হচ্ছে মের 1 তারিখে, এবং কি আমার 30শে সেপ্টেম্বর পর্যন্ত আমার ডেট আছে, ভিসার মেয়াদ আছে। এখন এটার আগে কিন্তু আমাকে সৌদি ঢুকতে হবে। যদি না ঢুকে তাহলে কি আমাদের ভিসার মেয়াদটা কি পুনরায় বাড়ানো হবে? সরকারিভাবে যদি কোনো সিদ্ধান্ত না আসে, আমরা এখানে লাইন ধরে কষ্ট করে আমাদের কোনো লাভ হবে না। সকল তথ্য কর্তৃপক্ষেরও জানা নেই। 16 থেকে 20 মার্চ যাদের জেদ্দা ও রিয়াদ ফেরার কথা ছিল, দুদিন ধরে চলছে তাদের টিকিট দেয়া। 1 তারিখের ফ্লাইটের অনুমতি পাই নাই, পাইলে আমাদের বিমান ওয়েবসাইটে জানাবে এবং টিভিতে বিভিন্ন মিডিয়াতে প্যাসেঞ্জার জানতে পারবে, আমরাও জানতে পারবো। 16, 17, 18, 19 তারিখের মধ্যে যাদের টিকিট ওই দেশের এজেন্সি রিফান্ড করে ফেলছে, রিফান্ড, সেই সমস্ত ক্ষেত্রে হয়তোবা তাদের টিকিট দেওয়া হতে পারে, কিন্তু নতুন কোনো টিকিট দেওয়া হবে না। সৌদি এয়ারলাইন্সের অফিস থেকে যারা টিকিট পাচ্ছেন তাদেরও শঙ্কা, সময় মতো করোনা টেস্টের রেজাল্ট পাবেন তো, নাকি কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়েও ওঠা হবে না ফ্লাইটে। অন্যদিকে গেটের বাইরে টোকেন প্রত্যাশীদের আসার বসতি। তবে আন্দোলনের মধ্যে কেউ যেন বিশৃঙ্খলার সুযোগ নিতে না পারে, আহ্বান আইন শৃঙ্খলা বাহিনীর। বাইরের কোনো লোক এসে এখানে কোনো ঝামেলার চেষ্টা করছে কিনা, এই জিনিসটা আপনারা নিশ্চিত করবেন, ঠিক আছে? কেউ টিকিট পেতে আর কেউ অন্তত তথ্যটুকু পেতে মরিয়া। বলছেন করোনায় অনেক কিছু হারিয়েছেন তারা, কিন্তু সবটুকু যেন না হারায় সেজন্য চান সংশ্লিষ্টদের সময় উপযোগী উদ্যোগ, যাতে কাজের জায়গায় ফিরতে পারেন তারা, ফিরতে পারেন ফেলে আসা সেই স্বাভাবিক জীবনেও। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। সৌদি প্রবাসীদের ভিসা আর টিকিট নিয়ে শঙ্কা থাকলেও দ্রুতই মিলছে করোনা পরীক্ষার ফল। ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারে কম সময়ে করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। প্রবাসীদের করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক, তাই সশস্ত্র বাহিনীর সার্বিক প্রশাসনিক তত্ত্বাবধানে মহাখালীর ডিএনসিসি মার্কেটে করোনা আইসোলেশন সেন্টারে বিদেশিগামী যাত্রীদের কোভিড-19 টেস্টের এই কার্যক্রম। প্রতিদিন এভাবেই সকাল 9টা থেকে শুরু হয় করোনা পরীক্ষা। প্রথমে টোকেন নেয়া, তারপর ফর্ম পূরণ করে লাইন ধরে অপেক্ষা। দুপুর পর্যন্ত চলে নমুনা সংগ্রহ। এরই মাঝে সেনাবাহিনীর দায়িত্বরা করোনা টেস্ট নিয়ে দেন নানা নির্দেশনা।
তবে গেল দিনে সৌদি প্রবাসীদের চাপ বেড়েছে, তাই ভিসা আর টিকিটের কোনো রকম জটিলতা না থাকলে 24 ঘন্টার মধ্যে যাদের ফ্লাইট টোকেন ছাড়াই নেওয়া হচ্ছে তাদের নমুনা অনলাইনে টেস্টের পরবর্তী 24 ঘন্টায় দেয়া হচ্ছে ফলাফল। যেগুলো আনার জন্য বলছে এগুলো আনছি সবকিছু এখানে জমা দিব। ধন্যবাদ প্রবাসীদের জন্য একটু দেরি হলো যে মনে করেন ভালো একটা পদক্ষেপ নিছে। বিদেশগামীদের করোনা টেস্টের এত সব আয়োজন, কিন্তু এতে কতটা মিলছে স্বস্তি? ভিতরে গেছি অনেক মানুষ ভিড়, এখন আমার মনে হয় আজকে সারাদিন লাগবে আমার এখানে। টোকনের কোনো সিরিয়াল নাই, আবার আমার পরে যারা নিছে তারাও আগে যারা নিছে দেখা গেছে আমার পরে আছে। বুড়ে তো এলাম ছটার সময়, তারপরে বলার পর হয় কোনো কিছু করার নাই, আমি এলগা। শঙ্কার মধ্যেও কিছুটা স্বস্তি, কিন্তু অপেক্ষার ক্লান্তিতে যেন সবকিছু মিলেমিশে একাকার। I'm very tired, so I didn't get enough sleeping and also I'm here. তবে সব আশঙ্কা কাটিয়ে প্রবাসীরা ফিরতে পারবেন কাজে, তাই করোনা টেস্টের এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার চেষ্টাও ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারের। কারো হয়তো আজকে মিডনাইটে ফ্লাইট, কালকে কারো হয়তো আগামীকালকে সকালে ফ্লাইট আছে, তাদের জন্য আমরা এক্সপ্রেস কাউন্টার চালু করেছি। তাদেরকে আমাদের তো অবশ্যই এটা আমাদের টপমোস্ট প্রায়োরিটি দিয়ে আমাদের তাদেরকে করে দিতে হচ্ছে। করোনা পরীক্ষার ফলাফলের ক্ষেত্রেও শতভাগ নিশ্চয়তা দিলেন এই সেন্টারের পরিচালক। মেশিনে টেস্ট করা হচ্ছে, একজন ভাইরোলজিস্ট এগুলোকে চেক করছে, চেক করে তারপরে কিন্তু আপনার রেজাল্টটাকে দেওয়া হচ্ছে। আর যেটা পজিটিভলি ক্লিয়ার করা হচ্ছে সেটা কিন্তু চেক রিচেক করেই তারপরে দেওয়া হয়। সাদিয়া নাসি, এটিএন নিউজ, ঢাকা। দিন যতই যাচ্ছে করোনার ক্ষত আরও স্পষ্ট হতে শুরু করেছে। সৌদি আরবে কর্মস্থলে ফিরতে চাওয়া প্রবাসীদের উৎকণ্ঠা তার দগদগে প্রমাণ। বিশ্লেষকরা বলছেন সংকট নিরসনে আরও উদ্যোগী হবার সুযোগ আছে বাংলাদেশের। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর পূর্বাভাস ছিল করোনায় 19.5 কোটি মানুষ চাকরি হারাবেন, যার মধ্যে 12.5 কোটি মানুষের বসবাস এশিয়া আর প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে। বাংলাদেশের বড় প্রভাব পড়ার কথা রেমিটেন্স প্রবাহে, যদিও ঘটেছে উল্টোটা। 2 ঈদে রেকর্ড 307 কোটি 39 লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। আমি আমাদের প্রবাসী ভাই বোনদের বলবো যে আপনারা ধৈর্য ধরেন, এবং ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু এই আন্দোলনের পরদিনই অ্যানাউন্সমেন্টটা এসেছে, আমি নিশ্চিন্ত যে আন্দোলন না করলেও হয়তো 2-1 দিনের মধ্যে আসতো, কারণ অবশ্যই এটা আগে থেকে যোগাযোগ করছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদি যোগাযোগ না করতো তাহলে এই আন্দোলন হলো, তারপরে তারা যোগাযোগ করলো আর একদিনের মধ্যে সৌদির অনুমতি দিল। দিস নেভার হ্যাপেন্স। আপাতত বিক্ষোভ প্রতিবাদ বাদ দিয়ে টিকিটের জন্য এমন অপেক্ষা। টিকিট পাওয়া যাবে কিনা, আকামার মেয়াদ বাড়ল কিনা তা নিয়ে শত প্রশ্ন এমন রেমিটেন্স যোদ্ধাদের। অপেক্ষার ক্লান্তিটা কতটা বিষাদের কুমিল্লার কামরুল ইসলামকে দেখলেই বোঝা যায়। সপ্তাহখানেক এখানেই আছেন অপেক্ষায় সৌদি আরবে ফিরতি টিকিটের। সংসার ধর্ম কোনো সবকিছু চালাইতে বহুত সমস্যা হইতেছে, মা বাবা ভাই বোন বুঝিগুলো সবকিছু পুরোপুরি সমস্যা, সব দিক দিয়ে সমস্যা। এখন যা কত খুলছে আশা করছিল আমি যাবো, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এখন এসে কোনো খোঁজ খবর নেই। শূন্য দৃষ্টি কুড়িগ্রামের নুরুল আলমের চোখে। আকামার মেয়াদ বাড়লেও অনলাইনে এখনো আপডেট পাননি। ব্যবসা বাণিজ্য হয়েছে, আমার ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতিগ্রস্ত হইতে আছে। পরিবার নিয়ে আমি যে কি কোন অবস্থায় আছি এই কথা আমার প্রকাশ করতে পারি না ভাই। কামরুল কিংবা নুরুল, এদের সংখ্যা নেহাত কম না। 16 মার্চের পর আটকে যাওয়া এমন প্রবাসী শ্রমিকরা নানা শঙ্কা নিয়ে ছুটছেন এদিক সেদিক। 6 মাস ধরে বন্ধ, এতদিন তাদের মাথায় ছিল না। 6 মাস ধরে বন্ধ, তখন তো অনেকেরই আগে চলে গেছে, তারপরে এখন হইচই কেন? পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন। কিন্তু একই সঙ্গে একটা কথা মনে রাখতে হবে যে যারা প্রবাসী শ্রমিক তাদের বেশিরভাগই কিন্তু অশিক্ষিত এবং অর্ধশিক্ষিত। তাদের সম্পর্কে এমন কোনো মন্তব্য করা ঠিক হবে না যাতে করে তারা হতাশ হয়ে যান। 22% কমবে বাংলাদেশের রেমিটেন্সের প্রবাহ। আইএলওর এমন সংখ্যা পাশে কাটিয়ে এই প্রবাসীদের রেমিটেন্সে ভর করে 3,900 কোটি ডলারের রেকর্ড রিজার্ভ এখন বাংলাদেশের। বাংলাদেশে যে সমস্ত শ্রমিক করোনার কারণে এসে আটকা পড়েছিলেন তাদের ফেরত যাওয়া নিশ্চিত করার জন্য সরকারকে উদ্যোগী হতে হবে এখনই, এবং ওই সমস্ত দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করতে হবে যাতে করে তারা নির্বিঘ্নে ফেরত যেতে পারেন এবং তাদের নিজেদের কাজে যোগদান করতে পারেন। এমপ্লয়মেন্ট সমস্ত পৃথিবীতেই কমছে, সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যে কমবে না এটা আমাদের মনে করা উচিত না। আর যখন এই এমপ্লয়মেন্ট কমে যাবে তখন কিছু মানুষ অবশ্যই ফেরত আসবে, আমাদের কিন্তু সেগুলির জন্য প্রস্তুতি থাকতে হবে। আমাদের কিন্তু এটা চিন্তা করতে হবে যে যেহেতু তেলের দাম কমেছে, প্লাস তাদের অনেক অ্যাক্টিভিটি কমে যাচ্ছে কোভিড এর কারণে, এবং যেটা রিকভারিতে সবচেয়ে আশাবাদী যারা তারাও বলছেন যে 1 থেকে 2 বছর লাগবে, কেউ কেউ বলছেন যে 4-5 বছর লাগবে।
সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। করোনা প্রসঙ্গ। কোভিড-19 আক্রান্ত হয়ে দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫,১২৯-এ। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত 18,98,775 জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে 3,57,873 জনের। গত 24 ঘন্টায় 104টি ল্যাবে পিসিআর টেস্টে নতুন করে শনাক্ত 1,106 জন। এ সময় সুস্থ হয়েছেন 1,753 জন। এই নিয়ে মোট সুস্থের সংখ্যা 2,68,777 জন। টিকা সহজলভ্য হওয়ার আগেই প্রাণঘাতী নতুন করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু 20 লাখে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ না নেওয়া গেলে মৃত্যুর এই সংখ্যা আরও অনেক বেশি হবে। শুক্রবার জেনেভায় WHOর সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এই কথা বলেন সংস্থাটির জরুরি কর্মসূচির প্রধান ডক্টর মাইকেল রায়ান। সারা বিশ্বে এ পর্যন্ত 9,93,000-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই করোনা ভাইরাস। সংক্রমণ ও মৃত্যুর যে ধারা, তাতে কয়েকদিনের মধ্যেই এ সংখ্যা 10 লাখ ছাড়াতে পারে। এখন উত্তর গোলার্ধের বিভিন্ন দেশে সংক্রমণের নতুন ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এই দ্বিতীয় ঢেউয়ের তীব্রতা বাড়ার আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞ। বিশ্বে আক্রান্ত দেশগুলোর মধ্যে এখন যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলেই শনাক্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এ পর্যন্ত বিশ্বে 3,27 লাখের বেশি কোভিড রোগীর সন্ধান মিলেছে। এর মধ্যে এই 3টি দেশে আক্রান্ত হয়েছেন 1,78 লাখের বেশি। সাম্প্রতিক দিনগুলোতে ইউরোপ জুড়ে আবারও করোনার বিস্তার শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় মহামারীর প্রথম ঢেউয়ের মতো এবারও বিভিন্ন দেশ লকডাউনের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। ইউরোপে শনাক্ত রোগীর সংখ্যা বৃদ্ধিকে ইঙ্গিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির প্রধান ডক্টর রায়ান বলেন, সব মিলিয়ে বেশ বড় অঞ্চল জুড়েই কোভিড-19 রোগের উদ্বেগজনক উত্থান দেখা যাচ্ছে। আর যে কারণে কার্যকর একটি টিকা সহজলভ্য হওয়ার আগেই করোনায় মৃত্যু 20 লাখ ছোঁয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। কোভিড-19 রোগের চিকিৎসার যত উন্নতি হবে, মৃত্যুহার তত কমে আসবে বলেও আশাবাদ তার। There's the issue of scale up, there's the issue of funding these vaccines, there's the issue of distributing these vaccines, and then the issues of acceptance. And beyond that, with the work we still have to do in controlling this disease. And remember, we have things we can do now to drive transmission down and drive down the number of deaths. কোভিড-19 নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই বিশেষজ্ঞ। তবে তার প্রশ্ন, এ সংখ্যা এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি কি নিয়েছি আমরা? তবে আশার কথা হচ্ছে, বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বাড়লেও সুস্থতার হারও বাড়ছে। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সিলেটে গণধর্ষণের মতো আরও একটি ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিল ছাত্রলীগ। শুক্রবার রাতে এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসা এক দম্পতিকে তুলে নিয়ে স্বামীকে ছাত্রাবাসে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে ছাত্রলীগ কর্মীরা। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি সজল ছত্রী, ক্যামেরায় ছিলেন অনিল পাল। করোনায় যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তখন নির্জন পরিবেশ সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের ক্যাম্পাসে। শিক্ষক ও কর্মচারীদেরও তেমন একটা আনাগোনা নেই। এই সুযোগে ক্যাম্পাসে চলছে দুর্বৃত্তদের নানা অপকর্ম। সেটা না জেনে বোধহয় শুক্রবার সন্ধ্যায় বিশালে কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসেন এক দম্পতি। 7টার দিকে তাদের ভয় দেখিয়ে ছাত্রাবাসে নিয়ে যায় ছাত্রলীগ কর্মী সাইফুর ও তার সহযোগীরা। এরপর স্বামীকে একটি কক্ষে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে তারা। ঘটনার পর রাত 10:30টার দিকে ক্যাম্পাস থেকে নির্যাতিতা ও তার স্বামীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। এরপর ধর্ষকদের দখলে থাকা ছাত্রাবাসের কক্ষ ও শিক্ষকদের বাসভবন থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় সকালে শাহপরান থানায় সাইফুর, রনি, মাসুম, অর্জুন, রবিউল ও তারেক সহ অজ্ঞাত আরও 2-3 জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নির্যাতিতার স্বামী। আর্মস রিকভারির ঘটনার একটি মামলা হয়েছে, আর ওই র্যাপের ঘটনার একটি মামলা হয়েছে। ভিকটিমের হাজব্যান্ড বাদী হয়ে মামলা করছেন। এখন যাদের অভিযুক্ত আছে এজাহার নামে 6 জন এবং অজ্ঞাতনামা 2-3 জন আছেন। অজ্ঞাতনামাদের শনাক্তকরণ এবং এজাহার নামীদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান এখনো পর্যন্ত আছে। কলেজ অধ্যক্ষ জানান, করোনায় কলেজ বন্ধ থাকার সুযোগে ছাত্রাবাসের বিভিন্ন কক্ষ ও শিক্ষকের বাসা দখল করে রেখেছে ছাত্রলীগ নামধারীরা। তাদের উচ্ছেদ করা যাচ্ছে না। এই বাসাগুলা একদম যে বসবাসের খুব উপযোগী তা না, যেটা জরাজীর্ণ অনেকটা।
সেই ক্ষেত্রে তো কাউকে আমি তো তাকে জোর করে পাঠাতে পারি না। কিন্তু স্যার অবহিত যে কিছু রুমে অবৈধভাবে ছাত্ররা থাকছে, ছাত্রলীগ বিশেষত, এটা এই যে বললাম প্যান্ডেমিক সিচুয়েশনে সুযোগটা নিচ্ছে তারা। এদিকে পুলিশ জানিয়েছে ক্যাম্পাসে চলমান নানা অপকর্মের কথা জেনেও এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি কলেজ কর্তৃপক্ষ। কালকে যখন অভিযান হয়েছে, অভিযানের সময় ওনাদের শিক্ষকরা ছিলেন, ঠিক আছে, শিক্ষকরা ছিলেন, শিক্ষকরাই বলছেন যে ওরা থাকে, মানে শিক্ষকদের নলেজ এটা ছিল। লিখিত অভিযোগ আছে কিনা এটা দেখা হবে, লিখিত অভিযোগ যদি উনি দিয়ে থাকেন বা কীভাবে দিচ্ছেন, হ্যাঁ, এটা অবশ্যই তদন্ত করে দেখা হবে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন ওয়ান স্টপ সেন্টারে চিকিৎসাধীন নির্যাতিতার শারীরিক অবস্থা এখন ভালো। তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। সজল ছত্রী, এটিএন নিউজ, সিলেট। দর্শক, এ বিষয়ে আরো জানতে টেলিফোনে যুক্ত হচ্ছি সিলেট প্রতিনিধি সজল ছত্রীর সঙ্গে। সজল, সজল, আপনার রিপোর্টে আমরা কিছুটা জানলাম, আর একটু বিস্তারিত জানতে চাই আসামি যারা তারা কি ধরা পড়েছেন কিনা বা এই বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? উর্মি, জানেন যে আজকে আসলে সারা দিনই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে স্বাভাবিকভাবে আসামি ধরতে পুলিশেরও কিছুটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত কোনো আসামি কিন্তু ধরা খায়নি, যদিও একটা অভিযোগ আছে যে গতকাল রাতেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ না করে পুলিশ সময়ক্ষেপণ করেছে এবং সময়ক্ষেপণ করার কারণেই আসামিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে সেখান থেকে। কিন্তু আজ তারা সারাদিন চেষ্টা করছেন। আমরা যতটুকু জেনেছি এক আসামি আছে রবিউল, তার বাড়ি হচ্ছে সুনামগঞ্জের দিরাই থানায়। সেখানেও আমরা অভিযানের খবর পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি ধরা পড়েনি, এটা হচ্ছে বাস্তবতা। আর এদিকে এমসি কলেজে কিন্তু এই ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও হোস্টেল সুপার প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরীকে প্রধান করে কমিটি করা হয়েছে এবং আমাদের অধ্যক্ষ থেকে জানিয়েছেন যে তারা যেহেতু এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের একটি কলেজ, তাদের কাছে সুপারিশ করবেন যাদের যেন যদি তারা অভিযুক্ত সত্য হয় অভিযোগ, তাদেরকে যেন স্থায়ীভাবে তাদের ছাত্রত্ব বাতিল করা হয়। এ ধরনের কঠোর শাস্তি নেওয়ার ব্যাপারে তারা জানিয়েছেন আমাদেরকে যে তারা এই ব্যবস্থা করবেন। এবং আজকে জানেন যে শিক্ষার্থীরা বিভিন্ন সংগঠন কিন্তু নানানভাবে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন, যদিও বৃষ্টির কারণে বিক্ষোভটি বড় আকার ধারণ করেনি, কিন্তু এর আগে তারা বেশ কিছুক্ষণ এমসি কলেজের কাছেই সড়ক অবরোধ করে এই বিক্ষোভ জানিয়েছে। কিন্তু একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই ছাত্রাবাসে কিন্তু 50-এর মতো ছাত্র ছিল, তারাও কেন এটার বিষয়টি টের পেল না বা টের যদি পেয়ে থাকে সেটা প্রতিবাদে এগিয়ে আসলো না, প্রতিরোধে এগিয়ে আসলো না, কিন্তু এই প্রশ্নটাও কিন্তু সামনে আসছে। এবং আমরা যতদূর জানি এটা নিশ্চিত হতে পারিনি যে রাতের নৈশ প্রহরী যারা ছিল তাদের দুজনকেও সাময়িকভাবে বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ, এটা আমরা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। সব মিলে আসলে সিলেটে ছাত্রলীগের কর্মকাণ্ডে বা অনেকেই নাখোশ এবং দীর্ঘদিন ধরে তারা এ কারণে নিজেদের মধ্যেই কমিটি নেই, 4 বছর ধরে কমিটি তারা পাচ্ছে না, পূর্ণাঙ্গ কমিটি, এবং এই না পাওয়ার জন্য তাদের মধ্যে গ্রুপিং বাড়ছে, নিজেদের মধ্যে খুনোখুনির ঘটনা বাড়ছে। এমসি কলেজ ছাত্রাবাসে জানেন যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল এবং সর্বশেষ এই ধর্ষণের ঘটনাটি মানুষকে স্তম্ভিত করেছে, হতাশ করেছে আসলে যে ছাত্রলীগের কর্মকাণ্ড এবং ছাত্রলীগ নামধারী যারা এটা যাদের তারা ছোট্ট ছায়া তারা এই কর্মকাণ্ড চালাচ্ছে তাদের জন্য প্রতিহত করা হয় এই আহ্বানে আসলে আজকে যারা বিক্ষোভ করছে তারা জানিয়েছে। সজল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে আমাদের সাথে টেলিফোনে যুক্ত হয়েছিলেন আমাদের সেখানকার প্রতিনিধি সজল ছত্রী। চলে যাচ্ছি পরের খবরে। আনুষ্ঠানিকভাবে ভেঙে গেল গণফোরাম। ডক্টর কামালকে ছাড়াই দলটির বর্ধিত সভা করে সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া সহ 4 নেতাকে বহিষ্কার করা হয়েছে। মূলত এই বর্ধিত সভার মাধ্যমেই বিভক্ত হলো গণফোরাম। জাতীয় প্রেস ক্লাবে এই সভায় আগামী 26 ডিসেম্বর দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে। এর প্রস্তুতি কমিটির আহ্বায়ক হয়েছেন মোস্তফা মাহসিন মন্টু। বর্ধিত সভার মূল ভূমিকায় ছিলেন অধ্যাপক আবু সাইদ, মোস্তফা মাহসিন মন্টু, সুব্রত চৌধুরী এবং জগলুল হায়দার আফ্রিক। পরে সংবাদ সম্মেলনে জানানো হয় ডক্টর কামাল হোসেনকে আমন্ত্রণ জানানো হলেও তিনি এখন তা অস্বীকার করছেন। জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এবং 1 বছর পরে পূর্ণাঙ্গ সম্মেলন সম্পূর্ণভাবে অগঠনতান্ত্রিক পদ্ধতিতে এই সম্মেলন চলে আসছে এবং যারা দীর্ঘদিনের পোরখাও কর্মী কাজ করেছে এবং নবাগতরা এসে তাদেরকে বহিষ্কার করে দিচ্ছে। যে কারণে আমরা এটা ব্যাপারে একটা উদ্যোগ নিয়েছিলাম যে এটা ঐক্য করেন, এটা বহিষ্কার পাল্টা বহিষ্কার ভালো না, আপনারা ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে কাজ করেন। আমরা তো অবশ্যই আশা করি যে উনি আছেন এবং সম্মেলনে যে কাউন্সিলের ডেলিগেটস আসবে তাদের মতামত সাপেক্ষে ওনার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিই।
এবারে বাইরের বিরতি নিচ্ছি, এরপর আরও থাকছে। নীলা হত্যা মামলার মূল আসামি মিজান 7 দিনের রিমান্ডে। খাগড়াছড়িতে ডাকাতিকালে গণধর্ষণের ঘটনায় 7 জনকে গ্রেপ্তার। টিকেট, ভিসা, করোনা পরীক্ষার পরও কাটছে না সৌদি প্রবাসীদের শঙ্কা। দেশে করোনায় আরো 36 জনের মৃত্যু, বিশ্বে 20 লাখের বেশি মৃত্যুর আশঙ্কা। সিলেট এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণ, আসামি 6 ছাত্রলীগ কর্মী। ভাঙল গণফোরাম, রেজা কিবরিয়া সহ 4 নেতাকে বহিষ্কার। চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণহীন। বিরতির পর আবারও আমন্ত্রণ সন্ধ্যা 6টার নিউজ আওয়ারে। শিরোনাম শুনছিলেন। বিশ্বের নৃশংসতম রাজনৈতিক হত্যাকাণ্ডের দায় মুক্তির জন্য ৪৫ বছর আগে এদেশে প্রণীত হয়েছিল নিকৃষ্টতম এক আইন। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর খুনিদের বাঁচাতে ইন্ডেমনিটি অধ্যাদেশ নামের কালো আইন জারি করেন খুনি খন্দকার মোশতাক আহমেদ। ইতিহাসের সেই কালো আইনের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন আরাফাত সিদ্দিকী। একবিংশ শতাব্দীর এই সভ্য সমাজ কিংবা তরুণ প্রজন্ম হয়তো কল্পনাও করতে পারবে না পৃথিবীতে এমন কোনো আইন থাকতে পারে যে আইনে নারী, শিশু, পুরো পরিবার সহ জাতির পিতাকে হত্যার বিচার চাওয়ার অধিকার রুদ্ধ করা হয়। কিন্তু বঙ্গবন্ধুর স্বাধীন করা এই বাংলাদেশেই ইন্ডেমনিটি অধ্যাদেশ নামের এই কালো আইনটি করেছিল তার হত্যার ষড়যন্ত্রকারীরা। অর্ডিন্যান্সটার মধ্যে প্রথম প্যারাগ্রাফটায় বলে যে যারা 15ই আগস্ট 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যা করেছে তাদেরকে কোনো কোর্ট বিচার করতে পারবে না, এই কাজের জন্য কেউ প্রশ্ন করতে পারবে না। 1975 সালের 26 সেপ্টেম্বর বঙ্গবন্ধু হত্যার অন্যতম ষড়যন্ত্রকারী খন্দকার মোশতাক আহমেদ এই ইন্ডেমনিটি বা দায়মুক্তির অধ্যাদেশ জারি করেন। পরে 1979 সালে জাতীয় সংসদে এর বৈধতা দেয়া হয়। শুধু তাই নয়, সে বছরই 6 এপ্রিল সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে সাংবিধানিক মর্যাদা দেন তৎকালীন শাসক জিয়াউর রহমান। জিয়াউর রহমানের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকাটা সাদা কাগজের মতন পরিষ্কার। 5ম সংশোধনী যখন করা হলো তখন এইগুলি বাঞ্চ এই সংশোধন করে এই বাঞ্চগুলিও পাশ করায় ফেলা হলো যে মার্শাল ল আমলে এইগুলি করা হয়েছে, সেই জন্য এই আপনারা এটাকে পাশ করে দেন। বিশেষজ্ঞরা বলছেন 1975 থেকে 96 সাল পর্যন্ত দীর্ঘ 21 বছর এই কালো আইনটি চালু ছিল বাংলাদেশে। সুযোগ ছিল না বঙ্গবন্ধুর হত্যার বিচার চাওয়ার। বাংলাদেশের আইনের শাসনের বিপরীতে দায়মুক্তির সংস্কৃতি, কালচার অফ ইম্পিউনিটি ইন্ট্রোডিউস করেছিল। খুন করবেন, র‍্যাপ করবেন, বিচার হবে না। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 1996 সালের 12ই নভেম্বর এই কালো অধ্যাদেশ বাতিল করা হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। এই ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে রাখার জন্য, বহাল রাখার জন্য আসামি পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল, চালানো হয়েছিল, কিন্তু এটা আমাদের আদালত এটা গ্রহণ করেন। স্বাধীন দেশে কোন ধরনের আইন করা যাবে আর কোন আইন করা যাবে না সংবিধানে তার সুস্পষ্ট নির্দেশনা থাকলেও মূলত সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ এই আইনি দলিলকে অস্বীকার করেই ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি হয়েছিল। পরবর্তীতে সংবিধানের 5ম সংশোধনীকেও অবৈধ ঘোষণা করে দেশের সর্বোচ্চ আদালত। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। সাভারের স্কুল ছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরীকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সাভার মডেল থানা পুলিশ তাকে 10 দিনের রিমান্ডে নিতে চাইলেও আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতরাতে সাভারের রাজফুলবাড়িয়ার একটি ইটভাটা থেকে মিজানকে গ্রেপ্তার করে পুলিশ। মিজান সহ এই মামলায় এখন পর্যন্ত মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে সাভার মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন সর্দার জানান, হত্যার কারণ ও এর সাথে আর কারা জড়িত এ বিষয়ে তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত 19 সেপ্টেম্বর রাতে নীলাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজান। হাসপাতালে নেওয়ার পর মারা যায় নীলা। খাগড়াছড়িতে ডাকাতি চালিয়ে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণের ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিনভর খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে। এদিকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন গণধর্ষণের শিকার নারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত বুধবার রাতে জেলা শহরের বলপাইয়া আদাম এলাকায় ডাকাতিকালে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন ও ডাকাতির 2টি মামলা করেছে ভুক্তভোগী পরিবারটি। অবিকৃত পড়ে রয়েছে শত শত মেট্রিক টন চিনি। 3 মাস ধরে বেতন বন্ধ। এরই মাঝে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এবং পুলিশের বিশেষ শাখা থেকে তথ্য চেয়ে চিঠি পেয়ে সংখ্যা আরও বেড়েছে রাজশাহী সুগার মিলের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মাঝে। রুবেল ইসলামের তোলা ছবিতে রাজশাহী থেকে বুলবুল হাবিবের রিপোর্ট। 1990 সালের পর থেকে প্রতি বছর বিপুল লোকসান গুনছে রাজশাহী সুগার মিল। বাজারে চিনির দাম কমে যাওয়ায় মিলের গুদামে 4 মাস ধরে 2166 মেট্রিক টন চিনি অবিকৃত পড়ে রয়েছে, যার বাজার মূল্য 13 কোটি টাকা। আয় না থাকায় 721 জন কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকের 3 মাস ধরে বেতন বন্ধ। আমাদের মিলের চিনির দামটা কেজিতে 3 টাকা বেশি, এই কারণে চিনিটা বিক্রি হচ্ছে না। যখন বাজার ভালো তখন বিক্রি করে না, যখন আবার দেখা যায় যে বাজার পড়ে গেছে তখন আবার বলে তোমরা চিনি বিক্রি করে বেতন নাও। রাজশাহী সুগার মিলের সাথে প্রায় 11,000 আখ চাষিও জড়িত। কয়েকদিনের ব্যবধানে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এবং পুলিশের বিশেষ শাখা থেকে সার্বিক তথ্য চেয়ে চিঠি আসায় ছড়িয়েছে শঙ্কা, সরকারি পাটকলের মতো চিনি কলনা বন্ধ হয়ে যায়। শ্রমিক কর্মচারীরা খুব হতাশায় পড়ে গেছে। হঠাৎ করে এই ধরনের চিঠি আসলে কেউ আশা করে নাই। অনেকে এই সুগার মিলের উপরে চাকরিজীবী, যারা আমরা চাকরিজীবী করি, আমরা সবাই সুগার মিলের উপরে আমরা জীবিকা নির্বাহ করি। এসব বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক ক্যামেরার সামনে কথা বলতে চাননি। মুঠোফোনে তিনি জানান, চিনি বিক্রি করে বেতন পরিশোধের জন্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আর চিঠিতে শুধু তথ্য চাওয়া হয়েছে। সদর দপ্তর থেকে আমাদের কোনো চিঠি দেয়, এমনি একটা তথ্য জানতে যে কতজন লোক সংখ্যা আছে এবং আপনাদের কোনো চিনি মজুদ আছে কিনা, এইরকম কোনো আশঙ্কা এই মুহূর্তে আমরা কিছু বলতে পারতেছি না। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে এই মর্মে এই ধরনের কোনো মিটিংও আমাদের হয়নি। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। রাজধানীর খুচরা বাজারে 48 টাকার কমে চাল নেই। বেড়েছে পাম অয়েল, সয়াবিন তেল আর আলুর দামও। রাজধানীর বাজারে সব ধরনের চালের দাম আরেক দফায় বেড়েছে। রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ান বাজার, কদমতলী বাজার, সূত্রপুর বাজার, শ্যামপুর বাজার, কচুক্ষেত সহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে অতি সাধারণের খাবারের চালের দামই বেড়েছে বেশি। বিশেষ করে মোটা চালের দাম। এই চালের দাম কেজি প্রতি 4 থেকে 5 টাকা বেড়ে হয়েছে 44 থেকে 50 টাকা। চাল কিনতে গেলে তো মানুষের অনেক কষ্টই হচ্ছে। আমি আগে নিতাম 5 কেজি 250 টাকা দিয়ে, আজকে বলতেছে একটু দাম বাড়তি মোকামে 280 টাকা দিতে হবে। টাকা বাড়বে কোথায়? ইনকাম তো কমে গেছে মানুষের। আমাদের মতো মধ্যবিত্তদের জন্য অনেক কষ্ট। খুচরা বিক্রেতারা বলছেন কোনো কারণ ছাড়াই বাড়ছে চালের দাম, ফলে বিক্রিও কমছে তাদের। অনেক কাস্টমার জিজ্ঞেস করে কম দামি চাল আছে, আমরা কই না ভাই কম দামি চাল নাই, 48 কোনো চাল নাই, ওই চালটাকে দিব 4-5 টাকা বাড়ছে। বড় মেরালা বলতে চাল দাম আরো বাড়বে। 1 কেজি চালে 10 টাকা বাড়ছে, কিন্তু 1 কেজি ধানে তো এখন 10 টাকা বাড়ে না। এই ধানটা তো কৃষক এখন আর বেচে না। কৃষক ধান বেচলে যে বৈশাখ মাসে, তাহলে উনারা এখন এই 10 টাকা কেন বেশি নিতে আসে না? সরাসরি মিলে যায়, হানা দানো দরকার যে আপনারা ধানগুলো কবে বিক্রি করছেন, চালটা উৎপাদন করে কবে বিক্রি করতেছেন। এই ফারাকটা শেষ করলে বাজারে চালের দাম আর বাড়ে না। ঢাকায় সবথেকে বড় চালের আড়ত মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ব্যবসায়ীরা বলছেন, চাল আমদানির ঘোষণা দিলে কমতে শুরু করবে চালের দাম। আমরা তো মিল মালিকের সাথে ব্যবসা করি, তারা যখন দামটা বাড়ায় দেয় তখন আমরা দাম বাড়ায় বিক্রি করতে হয়, কারণ বেশি দাম দিয়ে কিনলে বেশি দাম দিয়ে বেচতে হয়।
এক সপ্তাহ ব্যবধানে রাজধানীতে পাম অয়েল ও সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে অন্তত 10 টাকা করে। খুচরায় 73 টাকার পাম অয়েল এখন বিক্রি হচ্ছে 84 টাকায়, 85 টাকার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 95 টাকায়। আগে ছিল আপনার এটা গ্যালান 330 টাকা, এখন হচ্ছে আপনার 420 টাকা। দাম বাড়ার কারণ জানেন না বিক্রেতারা। এটা কারণ দাদা আমরা বলতে না, আমাকে আমরা জিজ্ঞেস করলে তুমি পারলে ব্যস্ত নাও, না পারলে বাদ দাও। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে আলুর দাম বেড়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকায়। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। এক সপ্তাহের লাগাতার বৃষ্টিতে সুনামগঞ্জে তলিয়ে গেছে রোপা আমন। অসময়ের এই বৃষ্টিতে ধান ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন কয়েক হাজার কৃষক। চাষিরা জানিয়েছেন 3 দফা বন্যার পরে মৌসুমের শেষে জমিতে আমনের চারা রোপণ করেছিলেন তারা, তবে এই আশ্বিনে ফসলের ক্ষেত যেভাবে ডুবেছে তাতে ধান আর হবে না। জেলা কৃষি সম্প্রসারণ অফিস জানিয়েছে 11 উপজেলায় এবার আমনের লক্ষ্যমাত্রা ছিল 81,387 হেক্টর। এর মধ্যে 1900 হেক্টর জমির ফসল পানিতে ডুবেছে। তবে কৃষকদের দাবি ডুবে যাওয়া জমির পরিমাণ এর চেয়ে অনেক বেশি। আমরা সম্পদ হইল কৃষি কাজ, কিন্তু যত কষ্ট মষ্ট কইরা ঋণদার কইরা খেত খামার করছিলাম সব লইয়া গেছে কি হয়নি। এখন আর গরু বাছুর পর্যন্ত ফালা সম্ভব না, মানুষ ফালতাম কিলা খান। ক্ষেত নষ্ট হয়েছে, এটা ফিরাই ক্ষমতা আর নাই। এটা যে ফিরাইয়া আর আমরা যে মনে করেন ক্ষেতের ভাত খাইমু, ইয়া আসে আমরা আর নাই। আবারও বাজেটের বিরতির পর আরো থাকছে। মাদক সংশ্লিষ্টতার অভিযোগে দীপিকা পাড়ুকোনকে 6 ঘন্টা জেরা। পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। সন্ধ্যা 6টার নিউজ আওয়ারে আরও একবার স্বাগত। এখন দেশের বাইরের খবর। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি। মুম্বাইয়ে কোলাবার এলাকার ইভলিন গেস্ট হাউসে এনসিবির বিশেষ তদন্ত বিভাগের কার্যালয়ে চলে এই জিজ্ঞাসাবাদ। দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশকেও এদিন দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। দীপিকার বিরুদ্ধে অভিযোগ, হোয়াটসঅ্যাপে কারিশমার সঙ্গে মাদক সংক্রান্ত চ্যাট করেছিলেন তিনি। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বলিউডে মাদক চর্চার তথ্য উঠে আসার পরিপ্রেক্ষিতে এই দিন অভিনেত্রী সারা আলী খান এবং শ্রদ্ধা কাপুরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শ্রদ্ধা কাপুর সুশান্তের খামার বাড়িতে পার্টিতে মাদক সেবনের কথা অস্বীকার করেছেন। লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে আবারও ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 22 জনকে জীবিত উদ্ধার করা হয়। বার্তা সংস্থা এপি জানায় যে 3টি মরদেহ উদ্ধার হয়েছে, তার মধ্যে একজন সিরীয় পুরুষ ও একজন নারী রয়েছেন। অন্যজনের পরিচয় জানা যায়নি। উদ্ধার হওয়া 22 জন বাংলাদেশ, মিশর, সিরিয়া, সোমালিয়া ও ঘানার নাগরিক। ত্রিপুরার পূর্বাঞ্চলের এলাকা জিলটন থেকে গত বুধবার সন্ধ্যায় নৌকাটি যাত্রা শুরু করে। লিবীয় উপকূল রক্ষীরা জানান তারা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2014 সালের পর প্রায় 20,000 মানুষ মারা গেছে এই অঞ্চলে। খেলার খবর।
বাংলাদেশের শ্রীলঙ্কা সফর পিছিয়ে যাচ্ছে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। মিরপুরে আনুষ্ঠানিক মিটিং শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। Task force would be shared with the Bangladesh board. কোভিড টাস্ক ফোর্সের পক্ষ থেকে যে গাইডলাইন দেয়া হয়েছে, বিসিবি যদি তা মানতে প্রস্তুত না থাকে তাহলে আমরা ট্যুর পরিত্যক্ত করতে বাধ্য হব। বৃহস্পতিবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর এমন মন্তব্যের পরও ইতিবাচক বিসিবি। দুই বোর্ডের আলোচনা এখনও শেষ হয়নি, সে কারণে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। লঙ্কান টাস্ক ফোর্স সিদ্ধান্ত বদলাবে না বলে জানালেও আশা ছাড়ছে না বিসিবি, কারণ দ্বীপদেশটির প্রিমিয়ার লিগ পিছিয়ে যাওয়ায় সফর যে শেষ পর্যন্ত হতে পারে সে চিন্তা নিয়েই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদি পজিটিভলি সবকিছু হয় তা হয়তো আমরা হয়তো আগামী মাসের 7 থেকে 10 তারিখের মধ্যে আমরা যেতে পারি। এদিকে 3 ম্যাচের জায়গায় 2 ম্যাচের টেস্ট সিরিজ হবে সেটি নিয়ে আলোচনা হলেও বিষয়টি নাকচ করে দিয়েছেন ক্রিকেট অপারেশনস প্রধান। যেহেতু সময় আছে, ওদের টি20 যেটা হওয়ার কথা ছিল সেটা তো হচ্ছে না। তো যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপে আপনার টেস্ট 3টাই ছিল, তো সেটাই থাকবে। সফর পিছিয়ে যাওয়ায় রোববার থেকে ক্রিকেটারদের 3 দিনের ছুটি দেওয়া হয়েছে, তবে হোটেলে থাকতে হবে জৈব সুরক্ষা নিয়মের মধ্যেই। 3 দিনের ব্রেক দিয়েছি, যে আপনার ওরা 3 দিনের পর আমরা কিন্তু আবার প্র্যাকটিস কন্টিনিউ করবো। যেহেতু ট্যুর আপনার পিছাচ্ছে, আমরা যে তারিখে যাওয়ার কথা ছিল, তো আমাদের হাতে সময় আছে, আমরা আবার সেটা হয়তো আরো কিছুদিন আমরা ওয়েট করব। আগামী 3-4 দিনের মধ্যে সফর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। শেষ পর্যন্ত বহুল আলোচিত সফর বাতিল হলে বিসিবি অন্য চিন্তাও করে রেখেছে। শুভ দেবনাথ, এটিএন নিউজ, ঢাকা। শেষ করার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। টিকেট, ভিসা, করোনা পরীক্ষার পরও কাটছে না সৌদি প্রবাসীদের শঙ্কা। দেশে করোনায় আরো 36 জনের মৃত্যু, বিশ্বে 20 লাখেরও বেশি মৃত্যুর আশঙ্কা। সিলেট এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণ, আসামি 6 ছাত্রলীগ কর্মী। কিবরিয়া সহ 4 নেতাকে বহিষ্কার। চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে। নীলা হত্যা মামলার মূল আসামি মিজান 7 দিনের রিমান্ডে। খাগড়াছড়িতে ডাকাতিকালে গণধর্ষণের ঘটনায় 7 জনকে গ্রেপ্তার। মাদক সংশ্লিষ্টতার অভিযোগে দীপিকা পাড়ুকোনকে 6 ঘন্টা জেরা। এবং পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইল ফোনে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে।